আমি নেতা কি অভিনেতা মালুম করিবে কেতা, আয় ভোটার আয়, ভোট দিয়ে যা। দাদা ঠাকুরের কথা তুলেই শুরু করছি এক্সিট পোল 2024 লোকসভা ইলেকশন। আজ প্রায় 43 দিন অর্থাৎ 1.5 মাস পর আমাদের রাজ্যে 42টি আসনের ভোট গ্রহণ পর্ব শেষ হলো। সবাই তাকিয়ে রয়েছেন আগামী 4 তারিখের দিকে, অর্থাৎ 4th জুন কি রেজাল্ট আসতে পারে। অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী, কেন্দ্রের হেভিওয়েট বিভিন্ন শাসক দলের নেতারা এসেছেন, সভা করেছেন একাধিকবার, একটা প্রায়োরিটির জায়গায় রেখেছেন পশ্চিমবঙ্গকে। আর এইবার এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন শুভেন্দু অধিকারী, তারও যেন একটা অগ্নি পরীক্ষা। অর্থাৎ শুভেন্দু অধিকারী যখন 2020 সালে জয়েন করেছিলেন, তার কিছুদিন পরেই তিনি নন্দীগ্রামের প্রার্থী হন। বিধানসভা নির্বাচনে তার ক্যারিশমা সেভাবে তিনি দেখাতে পারেননি, কিন্তু যদি খুব ভুল না করি, এই 2024 নির্বাচনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনে প্রায় 3 থেকে 4টি করে সভা করেছেন এবং অত্যন্ত দাপটের সঙ্গে তিনি জানিয়েছেন যে এইবারেই নাকি তৃণমূলের খেলা শেষ। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেভাবে বলে গেছিলেন যে এই রাজ্যে প্রথমে তার টার্গেট ছিল 35টি আসন, পরে সেটা যদিও কমে দাঁড়ায় 30টি আসনে। এখন দেখার আগামী 4 জুন যখন ফল প্রকাশ হবে, গতবারের 18 আসন থেকে বিজেপি কমে গিয়েছে নাকি তার দ্বিগুণ আসন বাড়িয়ে বিজেপি এই রাজ্যে কার্যত 2026 সালে ক্ষমতায় আসতে চলেছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ব্র্যান্ড এবং তার সঙ্গে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুযুধানভাবে দুজনে লড়েছেন। দুজনে একেবারে পশ্চিমবঙ্গ চষে বেরিয়েছেন এবং লক্ষ্মীর ভাণ্ডার সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজ্যে করা একাধিক প্রকল্প, সেই প্রকল্পের নানা রকম যে উদ্যোগ, তার যে বেনিফিশিয়ারি, তার রীতিমতো ডেটা দিয়ে এসেছেন বিভিন্ন জেলায় বিভিন্ন কেন্দ্রে গিয়ে। এবং বিজেপি যে রাজ্যের বেশ কিছু টাকা, কয়েকশো কোটি টাকা আটকে রেখেছে, সেই কথাও জানিয়েছেন জনগণকে। তার সঙ্গে অবশ্যই রয়েছে বিভিন্ন দুর্নীতির ইস্যু, যেমন সরকারি চাকরির ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রে একাধিক স্ক্যাম কিন্তু তৃণমূলের দিকেও আঙুল তুলেছে। এই জায়গায় বামেদের পক্ষে কিন্তু একটা পালে হাওয়া লাগার মতো ব্যাপার আসছে এবারের নির্বাচনে। অন্তত আমাদের এই যে বুথ ফেরত সমীক্ষা, এই সমীক্ষায় সেই কথা বারবার সামনে এসেছে। বামেদের তরুণ ব্রিগেড, দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায় বা সব্যসাচী চট্টোপাধ্যায়, এই সমস্ত যে নতুন মুখ যারা একেবারে তরুণ, তারুণ্যে ভরপুর, তাদের সামনে এনে বামেরা একটা বার্তা দিয়েছেন যে আগামী দিনে কারা এই রাজ্যে রাজনীতি পরিচালনা করবেন। এবং এইবারে যে প্রেডিকশন বা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে যে তথ্য সামনে আসছে, তাতে কিন্তু বাম ভোটে একটা বড়সড় বদল হতে চলেছে এবং সেটা কমার দিকে নয়, বাড়ার দিকে। একই সঙ্গে কংগ্রেস চেষ্টা করছে গোটা ভারত জুড়ে, সেই আঁচ কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গেও। কোথাও একটা ওই বিশ্বস্ত সূত্র কোট আনকোট এই মারফত খবর রয়েছে যে কংগ্রেস যেখানে দুর্বল রয়েছে বাম কংগ্রেস জোট, সেখানে ভোট গিয়েছে কংগ্রেসীদের তৃণমূলের ভোট বাক্সে। অর্থাৎ বাম ভোট যদি বামে ব্যাক করে, অর্থাৎ যে ভোটটা বাম থেকে শিফট করেছিল 2019 এবং 2021 সালে বিজেপির বাক্সে, সেই ভোটের কিয়দংশ যদি ব্যাক করে বামের ঝুলিতে, তাহলে কিন্তু সমস্ত ফলাফল হিসেব নিকেশ ঘেটে যেতে পারে। এই এক্সিট পোল আমরা সাজিয়েছি একেবারে দফা ভিত্তিক। রাজায় রাজায় যুদ্ধ দিয়ে শুরু হয়েছিল এইবারের নির্বাচন পর্ব। অর্থাৎ প্রথম দফায় ভোট ছিল যে 3টি আসনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, সেই 3টি আসন হলো কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। এর মধ্যে কোচবিহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম রাজ্যের হেভিওয়েট মন্ত্রী উদয়ন গুহর লড়াই দিয়ে শুরু হয়েছিল এইবারের নির্বাচন পর্ব। এখন দেখব এই 3টি কেন্দ্রের ফলাফল কি হতে চলেছে। দেখুন, লোকসভা আসন কোচবিহার, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। লোকসভা আসন আলিপুরদুয়ার, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। লোকসভা আসন জলপাইগুড়ি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়।
দ্বিতীয় দফাতে আসন রয়েছে তিনটি: দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। এই তিনটি কেন্দ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ। দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা, তিনি গতবারের স্ট্যান্ডিং এমপি এবং খুব স্বাভাবিকভাবেই দার্জিলিং এর একটা জনসমর্থন বরাবর ওই গোর্খাল্যান্ড বানানোর ভিত্তিতে রয়েছে বিজেপির দিকে। কিন্তু এবার কি সেটাই ঘটতে চলেছে? আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে লড়াই কিন্তু একেবারে সমানে সমানে। আর অন্যদিকে আরো যে দুটি আসন রয়েছে তার মধ্যে অন্যতম রায়গঞ্জ। মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বলা ভালো প্রাক্তন মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তিনি কিন্তু গতবার জিতেছিলেন রায়গঞ্জ থেকে। এইবার তাকে সরিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতা কেন্দ্রে। তিনি গতবার মন্ত্রী হয়েছিলেন, যদিও পরবর্তীকালে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এখন দেখার ওই রায়গঞ্জ সিট কি বিজেপি ধরে রাখতে পারবে না বেরিয়ে যাচ্ছে হাত থেকে। পাশাপাশি সব থেকে উত্তরবঙ্গের হেভিওয়েট সিট বালুরঘাট। সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, এই কেন্দ্র থেকে প্রার্থী এবং গতবার তিনি অর্পিতা ঘোষকে হারিয়ে এমপি হয়েছিলেন এবং পরবর্তীকালে ভালো বক্তা হিসেবে, সুবক্তা হিসেবে তিনি কিন্তু সম্মান পেয়েছেন দুবার সাংসদ রত্নে ভূষিত হয়েছেন সুকান্ত মজুমদার। এইবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রর সঙ্গে, যিনি রাজ্যের অন্যতম হেভিওয়েট মন্ত্রী এবং বিপ্লব মিত্র ওই জেলা অর্থাৎ দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে অন্যতম পোড় খাওয়া নেতা। আমাদের কাছে যে তথ্য এসেছে, লড়াই কিন্তু এই কেন্দ্রেও একেবারে সমানে সমানে, নেক টু নেক। বলে রাখা ভালো, শেষ রাউন্ড পর্যন্ত গণনা চলতে পারে। এখন দেখার এই তিনটি কেন্দ্রের ফলাফল কি হতে চলেছে। দেখুন, লোকসভা আসন দার্জিলিং, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী রাজু বিস্তা। লোকসভা আসন রায়গঞ্জ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল। লোকসভা আসন বালুরঘাট, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। এবার তৃতীয় দফা, মালদা উত্তর, দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ, এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ হয় তৃতীয় দফায়। সব থেকে গুরুত্বপূর্ণ অন্যতম আসন যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু মুর্শিদাবাদ। এই কারণে গুরুত্বপূর্ণ যে বক্তব্য বারবার বামেদের তরফে সামনে এসেছে, বা অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিমের যে একটা অ্যাডজাস্টমেন্ট নিজেদের ক্ষেত্রে, কোথাও বহরমপুরে অধীর জিতবেন, কোথাও মুর্শিদাবাদে সেলিম জিতবেন, এই একটা ইকুয়েশন কাজ করেছে। কিন্তু বামেদের ভাগ্যে শিকে ছেড়ার মতো বা বাম ব্যাক করার মতো অন্যতম আসন রয়েছে এই দফায় মুর্শিদাবাদ আসন। এখন দেখব এই দফাতে যে ভোট গ্রহণ হয়েছে, ভোট বাক্স খোলার পর অর্থাৎ ব্যালট ওপেন হওয়ার পর কি রেজাল্ট আসতে পারে, আর আমাদের জনমত সমীক্ষা বা আমাদের বুথ ফেরত সমীক্ষাতে তার কি ইঙ্গিত মিলছে। দেখুন, লোকসভা আসন মালদা উত্তর, সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম। লোকসভা আসন মালদা দক্ষিণ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। লোকসভা আসন জঙ্গিপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। লোকসভা আসন মুর্শিদাবাদ, সম্ভাব্য জয়ী সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম। এবার চতুর্থ দফা, এই দফাতে কিন্তু একাধিক হেভিওয়েট রয়েছেন। যে 8টি আসনে ভোট গ্রহণ হয়েছে সেই 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেক প্রার্থী, কিন্তু উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ নাম তার মধ্যে সর্বাধিক যেটা আসছে তিনি অধীর চৌধুরী, যিনি সরাসরি ওপেন চ্যালেঞ্জ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বহরমপুরে এসে দাঁড়ান অথবা তিনি বলুন বহরমপুরে তৃণমূল কংগ্রেস জিতবে, এবং যদি বলে দেওয়ার পর যেতে তৃণমূল কংগ্রেস, তাহলে তিনি রাজনীতি থেকে স্বেচ্ছাবসর নেবেন এবং শুধু তাই নয়, তারপরে তিনি ঘুগনি বেচবেন, এমন কথা বলেছেন অধীর চৌধুরী। কিন্তু এখানে একটা কিন্তু আছে, সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হবে, যদি অধীর চৌধুরীকে তিনি পরাজিত না করতে পারেন তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই গেল অধীর চৌধুরীর কথা। আরেকটা প্রেস্টিজ ফাইট রয়েছে কৃষ্ণনগরে। মহুয়া মৈত্র তৃণমূলের অন্যতম ভালো একজন বক্তা লোকসভার,
যাকে কিন্তু বহিষ্কার করা হয়েছিল। একটা চ্যালেঞ্জিং সিট এবং প্রেস্টিজ ফাইট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও যে মহুয়া মৈত্রকে জিতিয়ে আরেকবার ওই সংসদ ভবনে প্রবেশ করানো। আরেকটা গুরুত্বপূর্ণ সিট এস আলুওয়ালিয়া বনাম শত্রুঘ্ন সিনহা। শেষ মুহূর্তে এস আলুওয়ালিয়াকে প্রার্থী করে বিজেপি আসানসোল কেন্দ্রে, যেখানে এই মুহূর্তে স্ট্যান্ডিং এমপি রয়েছেন শত্রুঘ্ন সিনহা। দুজনেই তাবড় হেভিওয়েট। এখন দেখার এনাদের মধ্যে কে জয়ী হন। আরেকটা অন্যতম গুরুত্বপূর্ণ সিট সেটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর, যে কেন্দ্রে একজন হেভিওয়েট দিলীপ ঘোষ এবং অন্যজন প্রাক্তন একজন ক্রীড়াবিদ রয়েছেন কীর্তি আজাদ। দিলীপ ঘোষ মেদিনীপুর থেকে গিয়ে লড়ছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, বারবার বলছেন আমি জিতব। অন্যদিকে কীর্তি আজাদ ঠিক একই কথা বলছেন খানিকটা ভিন্ন সুরে, যে জয় তো আমার সময়ের অপেক্ষা। এখন দেখার কে জেতেন শেষ পর্যন্ত। আসুন এই মুহূর্তে দেখে নেওয়া যাক যে এক্সিট পোলের রেজাল্ট এই 8টি আসনে কি এলো। দেখুন, লোকসভা আসন বোলপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল। লোকসভা আসন বহরমপুর, সম্ভাব্য জয়ী কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। লোকসভা আসন কৃষ্ণনগর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। লোকসভা আসন রানাঘাট, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। লোকসভা আসন বর্ধমান পূর্ব, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। লোকসভা কেন্দ্র আসানসোল, সম্ভাব্য জয়ী প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া। লোকসভা আসন বীরভূম, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। এবার পঞ্চম দফা। পঞ্চম দফাতে যে 7টি আসনে ভোট গ্রহণ হয়েছে তার মধ্যেও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিট। তবে যে অন্যতম আসন হিসেবে অন্তত আমি বলতে চাইব সেই আসনটার নাম ব্যারাকপুর। অর্জুন সিংহ জিতেছিলেন বিজেপির টিকিটে 2019 সালে, পরবর্তীকালে চলে আসেন তৃণমূল কংগ্রেসে এবং ব্রিগেডের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা না করে পার্থবাবুর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেন, অর্থাৎ পার্থ ভৌমিকের নাম, তখন কিন্তু অর্জুন সিংহের ঘোষা হলো এবং তিনি আবার প্রত্যাবর্তন করলেন বিজেপিতে। বললেন আমি তো বিজেপিরই ছিলাম, আমি কখনো কোনো বিজেপি নেতার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলিনি, এবং বিজেপিও তাকে সাদরে অভ্যর্থনা দিয়ে গ্রহণ করলো এবং টিকিট দিয়ে দিল ব্যারাকপুর কেন্দ্রে। এই কেন্দ্রে কতটা সাবলীলভাবে অর্জুন সিং আগের মতো জিততে পারেন কিনা, নাকি পার্থ ভৌমিকের কাছে পরাজয় স্বীকার করেন, সেটা কিন্তু দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আরেকটা কেন্দ্র শ্রীরামপুর, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামাইয়ের সঙ্গে তার লড়াই হওয়ার কথা ছিল কবির বাবুর সঙ্গে, কিন্তু দেখা যাচ্ছে ঘটনাচক্রে ভোটের দিন এবং ভোটের বেশ কিছুদিন আগে থেকে দীপশিতা ধর, সিপিআইএম এর একদম তরুণ তুর্কি বলা যায়, তরুণ মুখ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের পুরোধা জুড়েছিলেন দীপশিতা ধর, এবং দীপশিতা ভোটের দিন যেভাবে চষে বেরিয়েছেন, অন্তত এক্সিট পোলে যে রিপোর্ট আসছে, বুথ ফেরত সমীক্ষায় যে রিপোর্ট আসছে, এই কেন্দ্রে কিন্তু সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বনাম দীপশিতা ধরের। কবির শঙ্কর বসু এই কেন্দ্রে 3য় স্থান পেতে পারেন বলেও একটা ইঙ্গিত মিলছে বুথ ফেরত সমীক্ষায়। এখন দেখার রেজাল্টটা কি হয়। আসুন দেখে নেওয়া যাক এই দফাতে কোন দল কোন আসনে জয়ী হতে পারে। লোকসভা আসন আরামবাগ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর। লোকসভা আসন বনগাঁ, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। লোকসভা আসন ব্যারাকপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। লোকসভা আসন হাওড়া, সম্ভাব্য জয়ী
তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন উলুবেড়িয়া, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। লোকসভা আসন শ্রীরামপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন হুগলি, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এবার ষষ্ঠ দফা মানেই কার্যত অগ্নি পরীক্ষা শুভেন্দু অধিকারীর। নিজের ভাইকে জেতানো, পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জেতানো। অর্থাৎ এই দফাতে যে আসনগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ এই দুটো আসন রয়েছে, কাঁথি এবং তমলুক। পাশাপাশি রয়েছে দুই তারার লড়াই, হিরণ এবং দেব ঘাটাল কেন্দ্র। দেখে নেওয়া যাক এই দফাতে ভোট হয়ে যাওয়া 8টি আসনের মধ্যে কোন দল কটি আসন পেতে পারে। দেখুন, লোকসভা আসন বাঁকুড়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সুভাষ সরকার। লোকসভা আসন তমলুক, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা আসন কাঁথি, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। লোকসভা আসন ঘাটাল, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী দেব। লোকসভা আসন ঝাড়গ্রাম, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন। লোকসভা আসন মেদিনীপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া। লোকসভা আসন পুরুলিয়া, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। লোকসভা আসন বিষ্ণুপুর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। একেবারে শেষ দফা অর্থাৎ সপ্তম দফা। কিন্তু এই দফার কথা বলতে যাওয়ার আগে একটা নচিকেতার গান আবার মনে পড়ছে, যদিও গানের একটা লাইন বাদ দেওয়াই যায়, কিন্তু ছন্দ পতন হতে পারে বলে সেই লাইনটা বলছি। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামে, আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। এই কথাটা অবশ্য অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ কৃষ্ণ কল্যাণী বলুন, অর্জুন সিং বলুন, তাদের ক্ষেত্রে চলত। কিন্তু স্ট্যান্ডিং এমএলএ, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী তাপস রায় ঠিক ভোটের মুখে তৃণমূল কংগ্রেস ছাড়লেন এবং বিজেপির টিকিটে প্রার্থী হলেন কলকাতা উত্তর কেন্দ্র থেকে। পাশাপাশি এই দফায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েটের কেন্দ্র ডায়মন্ড হারবার। শোনা যাচ্ছে রেকর্ড মার্জিন করাই তার লক্ষ্য, এবং এটাও কানাঘুষো আছে যে এই আসন থেকে বিপুল ব্যবধানে জিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে লোকসভার মুখ্য সচেতকের জায়গায় পৌঁছে যেতে পারেন। এখন দেখার এই শেষ দফায় অর্থাৎ আজ যে আসনগুলোতে ভোট গ্রহণ হলো তার মধ্যে সুজন চক্রবর্তী, সৌগত রায়, যাদবপুরের সৃজন ভট্টাচার্য, সায়নী ঘোষ, ডায়মন্ড হারবারের প্রতিকুর রহমান, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইত্যাদি বহু হেভিওয়েট রয়েছে। দেখে নেওয়া যাক শেষ দফায় এই আসনগুলোতে কোন দল কটি আসন জিততে পারে। লোকসভা আসন বারাসাত, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। লোকসভা আসন দমদম, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী সৌগত রায়। লোকসভা আসন বসিরহাট, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম। লোকসভা আসন জয়নগর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। লোকসভা আসন মথুরাপুর, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী বাপি হালদার। লোকসভা আসন ডায়মন্ড হারবার, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা আসন যাদবপুর,
সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। লোকসভা আসন কলকাতা দক্ষিণ, সম্ভাব্য জয়ী তৃণমূল প্রার্থী মালা রায়। লোকসভা আসন কলকাতা উত্তর, সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী তাপস রায়। এতক্ষণ আপনারা দেখলেন আসন ভিত্তিক বুথ ফেরত সমীক্ষা। এবার দেখে নেওয়া যাক কোন রাজনৈতিক দল কত শতাংশ ভোট পেতে পারে। দেখুন, এবার দেখে নেওয়া যাক সার্বিকভাবে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে। তৃণমূল পেতে পারে 44% ভোট, বাম কংগ্রেস জোট পেতে পারে 16% ভোট, বিজেপি পেতে পারে 35% ভোট, নোটা, আইএসএফ এবং অন্যান্যরা পেতে পারে 5% ভোট। যে ভোট শতাংশ আপনারা দেখলেন তাতে দেখা যাচ্ছে বাম ভোট কিন্তু অনেকটাই বেড়েছে। বলা ভালো বাম এবং কংগ্রেস জোটের ভোট, এই ভোটটা বাড়ায় একটা অন্যতম ইঙ্গিত দিচ্ছে যে রাম ভোট কমা, অর্থাৎ বিজেপির ভোট কমে যাওয়া। মার্জনা করবেন, আমি এইভাবে কথাটা বলিনি, আসলে বাম রাম এই অর্থেই কিন্তু বলা হয় বিজেপি এবং বামেদের, অর্থাৎ সিপিআইএম তৎসহ এই বামপন্থী দলগুলোকে। এখানে এই রাজ্যের ক্ষেত্রে যেটা জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষায় উঠে আসছে, বাম ভোট অনেকটাই প্রত্যাবর্তন করছে বামের দিকে। অর্থাৎ লক্ষ্য কিন্তু এখন 2026 পর্যন্ত যদি এই পরম্পরা বজায় থাকে তাহলে হয়তো এই রাজ্যে আবার মূল প্রতিদ্বন্দ্বিতার জায়গায় উঠে আসবে বাম ব্রিগেড বা বাম কংগ্রেস জোট। আসুন এবার দেখে নেওয়া যাক কোন দল কটি আসন পেল এই বুথ ফেরত সমীক্ষা। তৃণমূল পেতে পারে 23টি আসন, বিজেপি পেতে পারে 16টি আসন, কংগ্রেস পেতে পারে 2টি আসন, সিপিআইএম পেতে পারে 1টি আসন। ওপিনিয়ন পোলের সময় বলেছিলাম আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজিনু ফিরিনুগো দাঁড়ে দাঁড়ে। সবাই ঘুরে ফিরে ছদ্মবেশে, কেউ স্ববেশে বা যেভাবেই হোক পৌঁছে গেছেন ভোটারের কাছে, বলেছেন নিজেদের কথা। কেউ আবার বলেছেন এই 2 মাস একটু কষ্ট করে নিন, তারপর তো দেখা যাবে যদি জিতি সংসদে, না হলে আবার নিজের কর্মজগতে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আমাদেরও কাজ সারাক্ষণ ওই বুম হাতে এবং বিভিন্ন নেতামন্ত্রীদের যে কর্মসূচি, তাদের কর্মসূচিগুলো জনসমক্ষে তুলে ধরা এবং জনসাধারণের প্রশ্ন সেই নেতা বা মন্ত্রী যারা এই লড়াইতে সরাসরি আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া। বুথ ফেরত সমীক্ষা শেষ করার আগে একটা কথা বলবো, এই সমীক্ষা শুধুমাত্র একটা ইঙ্গিত, একটা পূর্বাভাস মাত্র। যদি বুথ ফেরত সমীক্ষা বা ভোট পূর্ববর্তী ওপিনিয়ন পোলের মাধ্যমে বলে দেওয়া যেত যে কোন দল কত আসন পাবে বা কারা ক্ষমতায় আসবে, তাহলে কোটি কোটি টাকা খরচ করে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার কোনো মানেই থাকতো না। কিন্তু এটাও এই বুথ ফেরত সমীক্ষা বলুন বা ওপিনিয়ন পোল বলুন, এটাও কিন্তু এই জনাদেশের একটা বড় অংশ জুড়ে থাকে। অনেক মানুষের প্রত্যাশা থাকে, বিভিন্ন টিভি চ্যানেল, ডিজিটাল মিডিয়া, সংবাদ মাধ্যম, খবরের কাগজ, জায়গায় জায়গায় তারা দেখবেন যে কোন দল কত আসন পেতে পারে। আমারটা কি মিলছে, আমারটা কি মিলছে, আমরা প্রত্যেকে যারা সাধারণ, অতি সাধারণ, তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে এই হিসেবটা করেই থাকি। একটা উদাহরণ দিতে পারি, আমরা যদি দেখি ভারত কোনো একটা খুব ভালো কিছু করেছে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট জিতেছে, বা আমার কোনো প্রিয় দল কোনো কিছু জিতেছেন, খেলা দিয়ে বলছি, কারণ খেলাটার মধ্যে অন্তত রাজনীতিটা নেই, যদিও আছে, সেই কথা এখন আসছে না, এটা বুথ ফেরত সমীক্ষা। তাহলে আমরা খেলা দেখার পর অপেক্ষা করি পরের দিন সকালে যতগুলো সম্ভব খবরের কাগজটা একবার পড়ে নেওয়া। সেটা নেওয়ার দরকার ছিল না, আমরা তো খেলার রেজাল্টটা জানি, কিন্তু তা সত্ত্বেও আমরা খবরের কাগজগুলো নিই।
ঠিক তেমনটাই হলো এই বুথ ফেরত সমীক্ষা বা ওপিনিয়ন পোল। যা হবে দেখা যাবে আগামী 4 জুন, অর্থাৎ আর 3 দিন পর সকাল 7টায় ব্যালট খুলবে। মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যে রেজাল্ট পরিষ্কার, কে ক্ষমতায় আসছে বা এই রাজ্যের 42টা আসন কার ঝুলিতে যেতে চলেছে সেটা দেখব। আমাদের সঙ্গে আপনারাও দেখবেন নিশ্চিতভাবেই, আর অবশ্যই নজরে রাখবেন, নজর করবেন। নমস্কার।